দর্শক, জুলাইয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় একটি হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু আগুনে পড়ে শহীদ হয়েছেন, আবার অনেকে এখনো হাসপাতালের বেডে শুয়ে কাটাচ্ছে। রাষ্ট্রের সাথে আরটিভি পরিবারও আজকে শোকাহত। আজকের পর্বে আমরা এই বিশেষ সংকট নিয়ে কথা বলবো। আমি নুসরাত সাবরিন চৌধুরী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। যে কোনো আগুনে পোড়া রোগীর চিকিৎসা নিয়ে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে, দুর্বলতা আছে, সঠিক চিকিৎসা সম্পর্কে জানার ঘাটতি আছে। আরটিভির মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় আগুনে পোড়া রোগীর চিকিৎসা ও দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব। অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন স্বনামধন্য বিশেষজ্ঞ ও মানবিক ডাক্তারকে। আমাদের সাথে আছেন ডক্টর শারমিন সুমি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারি বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ, ভালো আছি। আপু স্বাগত আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে যেই একটা বিষয় নিয়ে কথা বলছি, খুব স্পর্শকাতর বিষয় এবং আমরা খুব হৃদয় বিদারক একটা ঘটনার অবতারণা হলো বেশ কিছুদিন আগেই। প্রথমেই যদি আমরা একটু জানতে চাই যে আমরা এই যে আগুনে পোড়া রোগী, তাদের বিষয়ে আমাদের যেহেতু সঠিক সচেতনতার জায়গাটুকু নেই, তাদের তাৎক্ষণিক চিকিৎসার সময় আসলে প্রাথমিক মানে সবচেয়ে জরুরি পদক্ষেপগুলো কি হওয়া উচিত, এটা দিয়ে যদি একটু শুরু করতেন। আসলে আমাদের কাছে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং সেই ভয়ঙ্কর বিষয়গুলো যখনই সামনে চলে আসে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি এবং প্রতিবারই ভাবি যে এরপরে যেন এরকম না হয়, কিন্তু এক একটা এক এক রকমের দুর্ঘটনা আসলে আসে। তো প্রথম যে বিষয় যে যখন এই ধরনের ম্যাসিভ ক্যাজুয়ালিটি হয় তখন আমরা প্রায়শই দেখি যে আগুনে দগ্ধ রোগী ছোটাছুটি করছে। তো আমরা আসলে একেবারে সবাইকেই আসলে এই জিনিসটা মনে করিয়ে দেয়া দরকার, আশেপাশে যারা থাকে বা যারা পুড়ে যায়, স্টপ, ড্রপ অ্যান্ড রোল। মানে যখন পুড়ে যায় তখন কোনোভাবেই দৌড়ানো যাবে না। এই দৌড়ালেই দেখা যাচ্ছে যে বাতাসের সংস্পর্শে আগুনটা অনেক বেড়ে যায়। তো প্রাথমিক অবস্থায় ওই জায়গাতেই আসলে যিনি আছেন তিনি শুয়ে পড়বেন, দৌড়াবে না এবং রোল করবে। এবং যদি আশেপাশে কেউ থাকে এরকম যে তার কাছে মোটা কাপড় আছে বা বাসা বাড়িতে অনেক সময় আগুন জ্বলে উঠলো কোথাও, মোটা কোনো কাপড়, কাঁথা হোক, তোশক হোক, এটা দিয়ে যদি আগুন চাপা দেয় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি অনেক কমে যায়। আর প্রাথমিক চিকিৎসার কথা যদি আমরা আসি, আগুন নিভানোটার পরের যে স্টেপ সেটা হচ্ছে পানি ঢালা। একেবারে আধা ঘন্টা পানি ঢালা। আমার মনে হয় যে আমরা অনেক দিন ধরে বলছি, আমাদের যারা পূর্বসূরি তারাও বলছে, তাতে পানি ঢালার বিষয়টা কিছুটা হলেও হয়তো মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু তারপরেও রোগীরা আসে আমাদের কাছে বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস দিয়ে, কখনো ডিম, লবণ, কখনো পেস্ট, এ ধরনের অনেক কিছু। কিন্তু আমরা শুধুই বলি কিন্তু প্রচুর পরিমাণে পানি দেবেন, আধা ঘন্টা শুধুই পানি দেবেন এবং এই পানি দেওয়ার পরে যেটা হয়, পরিষ্কার কোনো কাপড় দিয়ে পোড়া অংশটুকু ঢেকে চিকিৎসকের কাছে চলে আসবেন। একদমই তাই। আমরা আপু এই সাম্প্রতিক ঘটনাতেও যেটা দেখলাম, যখন এরকম খুব বার্নের পরিমাণ অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যে রক্ত দেওয়ার বিষয়টা নিয়ে অনেকটুকুই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি। রক্তটা আসলে কখন দিতে হয়? সবাই আসলে এরকম সময় কিছু করতে চায়, যারা আক্রান্ত হয়েছে তাদের প্রতি সমব্যথী হয়ে আসলে কিভাবে উপকার করতে পারবে। কিন্তু ম্যাসিভ ক্যাজুয়ালিটিতে আসলে মানুষ যখন দৌড়ে ওই জায়গাটাকেই ব্লক করে ফেলে তখন প্রয়োজনীয় সেবাটাই কিন্তু দেয়াটা দুষ্কর হয়ে যায়। এবং বার্নের পেশেন্টদের ক্ষেত্রে আসলে প্রথম দিন বা দ্বিতীয় দিনেও খুব একটা রক্তের প্রয়োজন হয় না। প্রথম দিন বিশেষ করে 24 আওয়ার্স আমরা বলি গোল্ডেন আওয়ার, এই গোল্ডেন আওয়ারে বেশিরভাগ সময়ই দেখা যায় আমরা ফ্লুইড দিয়ে বা স্যালাইন দিয়ে রিসাসিটেট করি এবং এই স্যালাইনের পরিমাণ অনেক বেশি। মানে যতখানি পোড়া তার পোড়ার সাথে একটা ফর্মুলা অনুযায়ী গুণ করে দেখা যায় যে প্রায় যত বেশি পোড়া তার ফ্লুইড রিসাসিটেশন বা স্যালাইনের প্রয়োজন তত বেশি হয়ে থাকে। তো প্রথম 24 ঘন্টায় আসলে রক্তের প্রয়োজন হয় না। রক্তের প্রয়োজন হয় শুধুমাত্র যে সমস্ত রোগীদের ইমার্জেন্সি অপারেশনের প্রয়োজন হয়। অনেক সময় বার্নের কারণে দেখা যায় যে পুরো হাত বা পুরো পা পুড়ে গেছে, তার কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করছে, তার ফাঁসাটা কেটে দিতে হবে বা ফেসিওটমি ধরনের একটা অপারেশনের কথা। তখন যেহেতু ব্লাড লস হয় তখন অপারেশনের জন্য আমরা 1 ব্যাগ রক্তের কথা বলে থাকি সাধারণত। এছাড়াও পরবর্তীতে রক্তের প্রয়োজন হবে, কিন্তু সেটা অনওয়ার্ড।
এবং আমরা সেটা মনিটর করি, 2 দিন পর পর মনিটর করে যখন দেখি যে তার রক্তের পরিমাণ কমে যাচ্ছে বা অ্যালবুমিনের পরিমাণ কমে যাচ্ছে, তখন রক্তের কথা বলা হয়ে থাকে। আর আরেকটা বিষয় আমরা এখন খুব বেশি দেখতে পাই যে আগুনে পোড়া রোগীকে আসলে দেখতে যাওয়ার যে বিষয়, আমরা জানি তাদের স্কিন তো আসলে একটা বড় প্রোটেকশনের জায়গা এবং সংক্রমণের অনেক বড় একটা ইয়ে থাকে, সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে যে যারা দেখতে যাচ্ছেন তাদের আসলে কি ধরনের প্রিকশন বা আদৌ দেখতে যাওয়াটা আসলে সত্যি কথা। এবং এই যে দেখতে যাওয়ার প্রবণতা, এমন অনেকেই আছে যে চিকিৎসক কিংবা চিকিৎসা রিলেটেড সেও দুঃখ পেয়ে সেও এই বাচ্চাগুলো দূরের থেকে বা বড়দের দূরের থেকে হলেও দেখবে, এরকম একটা ইচ্ছা তার মধ্যে থাকে। আসলে পোড়া রোগীদের ক্ষেত্রে নার্সিং বিষয়টা মানে বলা হয়ে থাকে যে ব্যারিয়ার নার্সিং, মানে হচ্ছে সে অন্য রোগী, মানে যদি সম্ভব হতো তাহলে অন্য কোনো রোগীর সাথে যাতে দেখা না হয় বা অন্য কোনো রোগীর সাথেও যাতে তার না সংক্রমণ, ওর অসুখটা বা ওর ইনফেকশনটা এখানে না আসে, এইরকম একটা ব্যবস্থা করা হতো হয়তো। কিন্তু সেই ক্ষেত্রে সেই জায়গায় আমরা হয়তো সব রোগীকে সেই ফ্যাসিলিটি দিতে পারি না, কিংবা দেশে বিদেশে সব জায়গায় মোটামুটি যে চিকিৎসা, বার্নের রোগীদের যে চিকিৎসা, সেই ক্ষেত্রে সবসময় কিন্তু ওরা বাইরের মানুষদের থেকে দূরে রাখা হয় বা দূরে রাখার চেষ্টা করা হয়। সেই জায়গায় যখন অন্য মানুষ দেখার জন্য যেতে চায় বা এতে তার কোনোই উপকার হয় না, একেবারেই কোনো উপকার হয় না, বরং সে যে যাচ্ছে বাইরে থেকে সে নিজে একটা সোর্স অফ ইনফেকশন। এবং আমরা যখন আসলে একজন সাধারণ মানুষ যখন ইমিউনোসাপ্রেসড হয়ে যায় বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার জন্যই ভয়ঙ্কর বা এই দেখাশোনা বা এই বিষয়গুলো। সেই জায়গায় যখন একজন রোগীর চামড়াটা পুড়ে যায়, তার যে কতগুলো চ্যানেল আসলে ওপেন হয়ে যায় ইনফেকশন গ্রহণের জন্য শরীরে, এবং এই ইনফেকশনটা শুধু ওই অংশেই থাকে না, কিন্তু যে পোড়া চামড়ার যেই অংশের ক্ষত, সেই ক্ষত থেকে কিন্তু শরীরের ভেতরে ঢুকে যায়, রক্তে চলে যায়, রক্তের মাধ্যমে হার্টে, ব্রেইনে এবং লাংসে, এবং সেইখান থেকেই কিন্তু আসলে পোড়ার ক্ষতর জন্য যতখানি রোগী মারা না যায়, লাংসের ক্ষমতা কমে যাওয়ার জন্য বা সেপ্টিসেমিয়ার জন্য রোগী কিন্তু আসলে মারা যায়। তাই এইটাও আমরা সবসময় বলে থাকি যে পোড়া রোগীদের জন্য আপনারা দোয়া করলে বাসায় বসে দোয়া করেন, কিছু করার হলে আত্মীয় স্বজনের মাধ্যমে করেন, কিন্তু হসপিটালে গিয়ে ওনাকে আপনি কোনো উপকার করতে পারবেন না আসলে। একদমই তাই আপু। এই ক্ষেত্রে আমরা আসলে জানি যে যে রোগী আসলে এরকম ভাবেই আসলে বার্ন হয়ে গেছেন, ওনার তো আসলে মানসিক জায়গাটুকু অনেকটুকু ক্ষতিগ্রস্ত হয় খুব স্বাভাবিকভাবেই। কিন্তু ওই সময় যখন পরিবারের মানুষজন বা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারও কেউ দেখতে আসে, তার কাছে হয়তো বা একটা ভালো লাগার বিষয় থাকে। পরিবারের সদস্যরা আসলে কি ধরনের প্রিকশন নিতে পারেন এরকম রোগীদেরকে দেখতে আসার ক্ষেত্রে? জি, আপনার এই প্রশ্নটিও অনেক মানে যৌক্তিক। কারণ হচ্ছে যে কাছের যে মানুষ, তাদের ভরসা অনেকখানি ভরসা দেয় রোগীকে। কিন্তু প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে পোড়া রোগীর যে অ্যাপিয়ারেন্সটা থাকে সেটা কিন্তু সবাই নিতে পারে না, এবং এই যে নিতে না পারা সেটাও কিন্তু সবাই রাখতে পারে না ভেতরে, তার চোখে মুখে কিন্তু ভেসে ওঠে অনেক সময়। তাই দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে পোড়ার মানে যে কোনো বার্ন ইউনিটে বা যে কোনো প্রাইভেট হসপিটালেও যদি পোড়া রোগী থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করি কিংবা পরামর্শ দিয়ে থাকি যে একটা স্টেরাইল ড্রেস অথবা বাইরে যে জামা কাপড় সে পরে এসেছে, সে ভেতরে ঢোকার সময় একটা হসপিটাল থেকে দেয়া প্রোভাইড করা যে জামা অথবা নতুন কোনো গাউন যদি তাকে দেয়া হয়, এবং সে মাস্ক ক্যাপ পরে গাউনটা পরে এবং জুতাটা খুলে হসপিটালের যে জুতা প্রোভাইড করা হয় অথবা শু কভার পরে সে যাবে রোগীর কাছে, এবং যাওয়ার আগে যথারীতিভাবে সে হাতটাকে স্টেরিলাইজ করে নেবে বা যে হেক্সিসল বা এ ধরনের স্যানিটাইজার ব্যবহার করে রোগীর কাছে যাবে, এবং একটু ডিস্টেন্স মেনটেন করেই দাঁড়াবে। এবং ওই ব্যাপারটি তার মাথায় রাখতে হবে যে সে কিন্তু আসলে মানসিকভাবে যেহেতু দুর্বল, তার চেহারায় যে পরিবর্তন এসেছে এটা দেখে তাকে ভয় পাওয়া যাবে না, বা তাকে শক্ত থাকতে হবে এবং তাকে পজিটিভলি কথা বলতে হবে, এটুকু তাকে বুঝাতে হবে যে হ্যাঁ আমরা আছি এবং তুমি মনের জোরটা রাখো, তুমি এটার থেকে রিকভারি করবা, সেটার জন্য আমরা যা করা প্রয়োজন আমরা করছি এবং করব। এইটুকু বার্তা তাকে দিতে পারলে সেটা অনেক বড়
একটা কাজে দেবে। একদমই তাই আপু। সুতরাং শারীরিক চিকিৎসার পাশাপাশি একজন বার্নের রোগীর কিন্তু মানসিক পুনর্বাসনের গুরুত্বটা অনেক বেশি। এই জায়গা থেকে আপনি তো দীর্ঘদিন যাবত বার্ন ইনস্টিটিউটে কাজ করেছেন, বার্ন পেশেন্টের সাথে কাজ করেন আপু, সেই জায়গা থেকে বাংলাদেশে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আসলে কতটা ব্যারিয়ার আছে, বা তাদের মানসিক পুনর্বাসনের জায়গা থেকে আমরা আসলে কতটুকু সচেতন? হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি যা বলেছেন সেই জায়গাটা আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে সব সময়। কারণ হচ্ছে যে প্রথমে যেই সমস্যাটা থাকে বাঁচবে তো কিনা, এবং যখন বেঁচে যায় তখন দাগটা যাবে কিনা, এবং এই দাগ যাওয়া ছাড়াও এই দাগটা ছাড়াও অনেক ধরনের বিকৃতিও হতে পারে। এবং এই বিষয়টা সবচেয়ে বেশি এফেক্ট করে কিন্তু শিশুদের, নারীদের, পুরুষদেরও করে কিন্তু তাদের তুলনায় শিশু এবং নারীদের বেশি করে। কারণ শিশুরা সবচেয়ে বেশি বুলিংয়ের শিকার, আর নারী মাত্রই হচ্ছে যে সামান্য একটা ব্রণের দাগের জন্য যে চিন্তা করে, তার চেহারায় দাগ পড়লে সেটাকে নিতে সে পারে না। একদমই তাই। এবং সবচাইতে বড় বিষয় যে এই যে পড়ার জন্য আমরা আসলে স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতিটা হসপিটালেই আসলে এত ওভারলোডেড থাকে যে চিকিৎসা শুধুমাত্র রোগী কেন্দ্রিকই হয়, কিন্তু রোগীর যে মানে মন এবং মানসিকতার জন্য যে সাপোর্টটা দেয়া হবে, আমরা যারা বার্নের চিকিৎসক তারা তো কোনোভাবেই আসলে সেই সাইকোলজিক্যাল জায়গাটা ধরতে পারে না। আমরা আমাদের মতো করে সাধারণ মানুষের মতো করে বুঝাতে পারি বা বলতে পারি। আমার এমনও দেখেছি রোগীকে যে খুব শিশু বয়সে সে ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে পুড়ে গিয়েছে বাসায়, এবং সে হসপিটালে এসেছে, সে ক্লাস 4-এ পড়ে। তো সে এখানে আসার পর যখন সবাই তাকে জিজ্ঞেস করছে তুমি কি হবে, এর আগে নাকি সে বলতো সে পাইলট হবে, সে ড্রাইভার হবে, কিন্তু এখানে এসে চিকিৎসা নেওয়ার পরে তার একটাই কথা, সে ডাক্তার হবে। ডাক্তার হয়ে তার সমস্ত চিকিৎসা সে করবে, এইরকম একটা বিষয়। মানে মানসিক পরিবর্তনটা ওই ধরনের শিশুর ক্ষেত্রে হয়তো এইভাবে ঘটেছে, কিন্তু যেই মেয়েটি বা যেই নারীটি আগুনে পুড়ে গেছে, তার হাজবেন্ড তার খোঁজই নিতে আসেনি, কিংবা তার শ্বশুরবাড়ির লোকজন দেখতেও আসেনি, খোঁজ খবরও নেয়নি, তার জীবনে বেঁচে থাকার উৎসটা বা ইচ্ছাটা আসলে কিভাবে থাকবে। এবং যে আনম্যারিড মেয়ে, সেখানে কিন্তু তার বাবা মাও খুব বেশি টেনসড হয়ে যায় যে তাকে আমি কিভাবে বিয়ে দিব। তো এই জায়গাগুলোতে তার যে মানসিক চিন্তা ভাবনার দৃঢ় করার জায়গাটা, এই জায়গা টাচ করার জন্য ইন্ডিভিজুয়ালাইজড আসলে মানসিক সাপোর্ট দেয়া প্রয়োজন। তো সেটা আসলে খুবই খরচ সাপেক্ষ যদি ব্যক্তিগতভাবে করতে হয়, এবং যদি প্রাতিষ্ঠানিকভাবে করতে হয় সেই ক্ষেত্রে আসলে সরকারের অনেকখানি অন্যভাবে পলিসি মেকারদের চিন্তা ভাবনা, এবং এখানে অনেক সমন্বিত উদ্যোগেরও আসলে প্রয়োজন। আপু, আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরো অনেক আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় আগুনে পোড়া রোগীর চিকিৎসা ও দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব। স্টুডিওতে আছেন বার্ন স্পেশালিস্ট ডাক্তার শারমিন সুমি। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি যে পোড়ার রোগী যারা আছেন তাদের আসলে মানসিক যে একটা সমস্যা বা মানসিক পরিবর্তনের জায়গায় আমরা অনেকটুকু দেখি দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব তাদের মাঝে আছে। কি ধরনের সমস্যাগুলো আসলে আপনারা দেখতে পান? প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকের মধ্যে এটা দেখতে পাই যে সে চিকিৎসা যে নিচ্ছে সেটার ভেতরে যে একটা অ্যাওয়ারনেস বা ভালো হওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টার ঘাটতি প্রথম থেকে দেখা যায়। মানে অনেক সময় দেখা যায় বিশেষত যারা নারী, তাদের মধ্যে দেখা যায় অনেক সময় তারা ভালো রেসপন্স করছে না, কথা ঠিক মতো বলছে না, চুপ করে থাকছে, এবং তাকে বোঝাতে গেলে উল্টা খারাপ ব্যবহার করছে, মানে ট্রমাটা সে নিতে পারে না এরকম। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বা অন্যদের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যথাটা নিতে পারে না, কারণ ড্রেসিংয়ে তো প্রচুর ব্যথা হয়, কষ্ট হয়। তো এই ব্যথাটা, এবং এর জন্য দেখা যায় যে আমরা যারা চিকিৎসক বা নার্স, ওরা কাছে গেলেই চিৎকার শুরু করে বা কান্নাকাটি শুরু করে। এবং এই ট্রমাটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যে বাচ্চারা হয়তো সুস্থ হয়ে চলে গেছে বাসায়, পরবর্তীতেও আবার আমাদের কাছে আসে ওই হসপিটাল এনভায়রনমেন্ট দেখেই বা হসপিটালের আশেপাশে আশা থেকেই সে কান্না শুরু করে দেয়। এই প্রিভিয়াস যে মেমোরিগুলো সেগুলো তাকে প্রচন্ড ফ্ল্যাশব্যাক করে। তো এই বাচ্চাদের ক্ষেত্রে এর পরবর্তী যে সমস্যাগুলো হয়, আমি যদি একটু বয়স ভেদেই বলছি, সেটা হচ্ছে যে দাগটা তার থেকে যায় বা যে বিকৃতিগুলো তার হতে থাকে, সেটা নিয়ে প্রচন্ড বুলিংয়ের শিকার হয়।
এবং সেটার কারণে দেখা যায় অনেক সময় আমাদের মানে বাবা মাদের বলতে শুনেছি আমাদের কাছে এসে যে বাচ্চা স্কুলে যেতে চায় না বা স্কুলে পাঠাতে পারি না, এই বিষয়টা যেমন থাকে। আবার অন্যদিকে এরকমও হয় যে সে আগে যেমন ছিল এখন অনেক চুপচাপ হয়ে গেছে, কোথাও বের হতে চায় না, কোথাও কথা বলতে চায় না, এই বিষয়গুলোও থাকে। কখনো কখনো আসলে আমরা যে মেয়েদেরকে দেখি ধরেন পোড়া অবস্থায় চুলগুলো কেটে ফেলা হয়েছে, চেহারায় অনেক চেঞ্জ হয়েছে, রঙের চেঞ্জ হয়েছে, পরবর্তীতে আবার যখন ওরা রিকভার করে আসে অনেকেই চেনা যায় না যে এই রোগীটা এই ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের আউটকাম যেমন হয়, রেসপন্স তেমন হয়, এবং আমরা জানি না আসলে এই রোগী কোথা থেকে কিভাবে আসলে সে মানসিক শক্তিটা আসলে নেয়। একজন বার্নের রোগী কি আসলে স্বাভাবিক জীবনে কতটুকু ফিরতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি? এটা সম্পূর্ণই নির্ভর করে কতখানি এরিয়া বার্ন, কোন অংশে বার্ন, এবং তার ইম্প্যাক্ট কতখানি রয়ে গেল। যদি এই আগুনে পোড়া এটা যদি মানে বডির এক্সপোজড পার্টে না হয়, যদি ঢেকে থাকা পার্টে হয়, সেই ক্ষেত্রে অনেকটাই সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু এই এক্সপোজড পার্টে মানে ফেসে, হাতে, পায়ে, গলায়, এইসব জায়গাগুলো হলে দাগের একটা ভূমিকা থাকে, এবং এই দাগ কতখানি তার উপর নির্ভর করে। এমন কিছু জায়গা আসলে বার্ন মানে কেমন, যেমন ফেসের বার্নগুলো প্রচণ্ড রকমের বিধ্বংসী হতে পারে, কারণ বার্নের জন্য তো আগুনে বা পানিতে পোড়ার একটা বিষয় থাকে। পানির পোড়া যেগুলো সাধারণত থাকে এগুলো রিকভার হয়ে যায়, দাগটাও সাধারণত একটু কমে যায় সময়ের সাথে সাথে, পরবর্তীতে অনেক সময় কিছু বোঝা যায় না। কিন্তু আগুনে পুড়ে গেলে কিংবা ডিপ মানে গরম তেলে পুড়ে গেলে যে বার্নগুলো হয় সেটা শুকানোর পরেও কিন্তু স্কিনগুলো মোটা মোটা হয়ে থাকে। কখনো কখনো দেখা যায় যে ফেস বার্ন বা লিপ, চোখের আশপাশ বেঁকে যেতে থাকে, অনেক উঁচু উঁচু স্কার থাকে। সেই সব ক্ষেত্রে আসলে চিকিৎসা দীর্ঘ মেয়াদে প্রয়োজন হয়, এবং সেটাকে একটা স্ট্রাগল বলা চলে। দুই তরফের রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে চিকিৎসকের সম্মিলিত প্রচেষ্টা একটা বড় স্ট্রাগল, যে কতখানি তাকে স্বাভাবিকের দিকে নিয়ে আসা যায়। আর স্বাভাবিকভাবে যদি ভালো হয়ে যায়, যদি তার হাত পা কাটা না পড়ে, যেটা সাধারণত ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকখানি আসলে সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। শুধু মানে এটা তার মনের জোরটা কতখানি, এটা তাকে আরো পরিবারের সাপোর্ট কতখানি, সেটা তাকে আসলে অনেক বেশি এগিয়ে দিতে পারে। অনেক ধন্যবাদ আপু। আমরা যেই ট্রিটমেন্ট পার্টের কথা বলছি, যে বিভিন্ন পোড়ার তো অনেক ধরনের ধরন আছে, সেই ভেদে আসলে চিকিৎসার জায়গাগুলো আসলে কেমন হয়? যাদের স্কিন একদমই বার্ন হয়ে গেছে তাদের স্কিনের কোনো রিপ্লেসমেন্ট বা এরকম কোনো সার্জারি রয়েছে কিনা, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে। এই চিকিৎসার বিষয়টা যদি একটু বলেন। জি, আসলে স্কিন যদি পুড়ে যায়, স্কিনের লেয়ার আসলে থাকে মানে দুই লেয়ারের আবার 5 লেয়ার, 2 লেয়ার, এরকম কিছু লেয়ার আছে। এখন কতখানি স্কিনের সেই লেয়ারটা পুড়লো তার উপর নির্ভর করে। যদি পার্শিয়াল থিকনেসের বার্ন হয় সেটা কিন্তু আসলে স্কিন গ্রাফটিং ছাড়াই সাধারণত শুকিয়ে যায়। যদি ফুল থিকনেস বার্ন হয় বা ডিপ ডার্মাল বার্ন হয়, সেই বার্নের ক্ষেত্রে অনেক সময় স্কিন রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়, কারণ ওটা না হলে ভেতরের নিচের যে টিস্যু সেই টিস্যুগুলো এক্সপোজড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি পেশেন্ট স্টেবল হয় এবং পেশেন্টের বডিতে স্কিন থাকে, সেক্ষেত্রে সেটাই নেওয়া হয়ে থাকে। মানে অনেক সময় দেখা যায় যে বডির অনেক পার্টে পোড়া, কিন্তু আমরা স্কিন সাধারণত থায়ের থেকে নিয়ে থাকি, সেই থায়ের অংশ যদি কম পোড়া থাকে সেখান থেকে নেওয়া যেতে পারে। আর্টিফিশিয়াল স্কিনের কথা বলে বা ক্যাডাভারিক স্কিনের কথা বলে, যেটা কিন্তু এই বিপর্যয়ের সময় স্কিন ব্যাংকিংয়ের একটা কথা উঠে এসেছে, এবং অনেক মানুষ গিয়ে খোঁজ খবর করছে যে তাদের শরীরে স্কিন দিতে পারবে কিনা। তো অন্য মানুষের শরীরে স্কিন, বা আমরা একসময় দেখেছি আর্টিফিশিয়াল স্কিন হিসেবে তেলাপিয়া মাছের স্কিনের কথা, এগুলো কিন্তু আসলে ঠিক তার স্কিনে লেগে যাবে তা না। এগুলো এক ধরনের ড্রেসিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। 2-3 সপ্তাহ সেগুলো থাকবে, পরে বডি এটাকে রিজেক্ট করে দিবে। তো ওই যে 2-3 সপ্তাহ এটা প্রোটেকশন হিসেবে থাকছে একটা ড্রেসিং এর মতো। এই 2-3 সপ্তাহে যদি শরীরটা স্টেবল হয়ে যায়, ইলেকট্রোলাইট যে বের হয়ে যাচ্ছিল সেগুলো কম বের হলো, ইনফেকশন কম হলো, পরবর্তীতে তাকে আবার তার নিজের শরীরে স্কিন দিতে হবে অথবা কেরাটিনোসাইট গ্রোথ করতে হবে। তো বিষয়গুলো হচ্ছে আসলে একটু জটিল, আবেগী হয়ে আমরা অনেক কিছুই ভাবি বা করে থাকি, কিন্তু সবসময় আসলে
সেটা সম্ভব হয় না, যে কেউ কারো স্কিন দিয়ে ফেললেই যে সে সুস্থ হয়ে যাবে তেমন না, একদমই তাই। এবং এটা অনেক জটিল একটা চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা প্রক্রিয়া। আপু ওই যে একটু দীর্ঘ সময় একজন রোগীকে আসলে তাকে নিজেকে প্রিপেয়ার করতে হয় মানসিকভাবে, এই মানসিক শক্তিটা কি আসলে তার থাকে, বা আপনাদের জায়গা থেকে আপনারা এটা কতটা দেখেন, এবং পরিবার ও কাছের মানুষদের কিভাবে মানে কিভাবে তারা একজন পোড়া রোগীকে মানসিক সহায়তা দিতে পারেন? এটা আসলে মানে এত আনএক্সপ্লোরড একটা জায়গা যে এই জায়গাটা নিয়ে এত কম কাজ করা হয়, কারণ এত বার্নের পেশেন্ট এবং বার্নের পেশেন্টের এত শতাংশ পুড়ে গেলে তার নিয়মিত ড্রেসিং এবং সেই ড্রেসিংয়ের ভয়টা থেকে তাকে দূরে আনাটাই অনেক বেশি। এরপরের যে জায়গা, সেই জায়গাগুলোতে আসলে মানে আমাদের যেটা মনে হয় যে ব্যক্তিগতভাবে কোনো স্টাডি বা কোনো ধরনের কোনো রিসার্চ নেই, তারপরেও আমরা দেখি যে পজিটিভিটি বা মেডিটেশন কিংবা এই পজিটিভ কথা, তাকে ভরসা দেয়া, এবং এটা যদি নিজে রোগী আমরা যেমন বলে থাকি যে আপনি বই পড়েন, আপনি প্রার্থনা করেন, গান শোনেন, মানে রিল্যাক্স থাকার চেষ্টা করেন, এবং এই বিষয়গুলোর সাথে সাথে সে যখন স্রষ্টার কাছে প্রার্থনা করে এবং তার পরিবারের মানুষজন তাকে যখন বোঝানোর চেষ্টা করে, সবকিছুই আসলে তাদেরকে নিজ উদ্যোগে করতে হয়। এবং এই নিজ উদ্যোগে কতখানি সে করতে পারলো এবং তার জন্য আরেকজন মানুষের মেন্টাল ইনভেস্টমেন্ট, টাইম ইনভেস্টমেন্ট কতখানি করা হলো, এগুলোর উপর আসলে নির্ভর করে। তো ওটা মানে আমাদের কাছে আসলে এটার কোনো ডাটা নাই, কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্সও নাই তাদেরকে কিভাবে আসলে মানসিক শক্তিটা যোগানোর জন্য কিভাবে তাদেরকে সাহায্য করা যেতে পারে, আমরা আসলে এই পর্যন্ত ভাবতেই পারি না। একদমই তাই। এই জায়গাগুলোতে আসলে কাজ করার অনেক সুযোগ আছে আপু। থেরাপি এবং কাউন্সেলিং, যেটা আপনি বারবারই বলছেন যে এই বিষয়টার অনেকটুকু এখানে ভূমিকা রয়েছে, এটা তো অনেকটুকুই আনএক্সপ্লোর্ড এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে। দেশের বাইরে তো আপনার অনেকটুকু আপনার বিচরণ রয়েছে, সেই ক্ষেত্রে তাদের ওখানে কাজের জায়গাগুলো আসলে কেমন? হ্যাঁ, এটা আমরা দেখেছি যে বিভিন্ন হসপিটালে, যেমন আমি বার্নের ট্রেনিংয়ের জন্য ব্যাংককে গিয়েছি বা সিঙ্গাপুরে, চায়নাতে, এইসব জায়গাগুলোতে রেগুলার বেসিসে কাউন্সিলর থাকে। এবং আমাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যখন কাজ করতাম, বিভিন্ন সময় এনআইএমএইচ থেকে সাময়িকভাবে কয়েকজনের দেয়া হতো, এবং তাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারতাম যে আসলে ডিফারেন্ট, অনেক কিছু ডিফারেন্ট। এই বিষয়গুলো যে প্রাতিষ্ঠানিকভাবে আসলে এই কাউন্সিলিংটা যখন থাকে, তখন আমরা নিজেরাও সাহস পাই যে আমরা দেখতে পাই যে একটা মানুষ যখন ডিপ্রেশন বা তার ভাব দেখে মনে হচ্ছে, তার অ্যাটিটিউডে মনে হচ্ছে যে হ্যাঁ ট্রমাটিক যে শকটা তার মধ্যে রয়ে গেছে, তখন আমরা হায়েস্ট একজন সাইকিয়াট্রিস্টের কনসালটেশন নিই এবং সাইকিয়াট্রিস্টের কনসালটেশন নিয়ে অনুযায়ী ওষুধ দেই। তো এই যে কাউন্সিলিং বা থেরাপির বিষয়টা অনেক সময়ই দেখা যায় যে আমরা তাদের কাছে যখন পাঠাই এবং তারা যেভাবে তাদের সাথে ডিল করে, রোগী কিন্তু অনেক ইমপ্রুভ হয়ে যায়, এবং প্রতিটা ইনস্টিটিউটেই মোটামুটি এই ধরনের ব্যবস্থা থাকে। এই ক্ষেত্রে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রযন্ত্র বা প্রত্যেকের আসলে কোন কোন জায়গাগুলোতে কাজ করা উচিত বলে মনে করেন? আমরা যখন বার্ন ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেলের মানে এখানেই তো হিউজ পেশেন্টগুলো দেখেছি যতদিন, তাদের জন্য আসলে ব্র্যাক লিম থেরাপি যেমন একটা এগিয়ে এসেছে। তারা যাদের লিম স্যাক্রিফাইস হয়ে যায়, তাদের জন্য তাদের আর্টিফিশিয়াল একটা লিম দিয়ে তাদেরকে কতখানি কাজে লাগানো যায়। বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু চেষ্টা করে থাকে, সেটা স্বল্প মাত্রার হলেও চেষ্টা করে থাকে, যে যারা হয়তো আগে হয়তো সে অন্য কোনো কাজ করতো বা ইলেকট্রিশিয়ান ছিল, স্যানিটারি ওয়ার্কার ছিল, তো তাকে একটা মুদির দোকানে পুনর্বাসন করা যায় কিনা, এই কাজটাকে চেঞ্জ করা। ইভেন আমাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গেলে দেখবেন যে 2-3 জন ট্রলি ঠেলে আছে, যাদের মুখ চোখ দেখেই বোঝা যায় যে পুড়ে গিয়েছিল, মানে তারা এখানেই থেকে গেছে এবং এই কাজে ঢুকে গেছে। সেই জায়গাগুলোতে স্বল্প মাত্রায় কাজ হয়, কিন্তু আরো বেশি করার সুযোগ অবশ্যই আছে। একদমই তাই আপু। এই যে পোড়া রোগীদের অনেক সময় স্বাভাবিকভাবে যে সমাজে হীন দৃষ্টি এবং খুবই সহানুভূতির অভাবের মুখোমুখি হতে হয়, আমরা দেখি যে এই দৃষ্টিভঙ্গি তাদের মানসিক পুনর্বাসনে আসলে কতটা প্রভাব ফেলে। আমি যদি আজকে একটু মোটা হয়ে যাই, তখন আমাকে 10 জন মানুষ বলে যে এত মোটা হচ্ছ কেন, তাই না? তো যখন পুড়ে গেছে যে মানুষটা, সেই মানুষটার ক্ষেত্রেও এইরকম ভাবে কি হয়েছিল, কিভাবে হলো, আহা কেন এরকম করলে না, কেন ওরকম করলে না,
তো এই ক্ষেত্রে আসলে ব্যক্তি মানুষ যিনি যার পুড়েছে তার তার যে একদম কাছের মানুষ, সেই কাছের মানুষ তারা যদি এগিয়ে আসে এবং পরবর্তীতে যে মানে পরবর্তী বেঁচে গেল বলে চিকিৎসা শেষ তা না, অনেক ধরনের স্কার মডিফাইং ট্রিটমেন্ট আছে, প্লাস্টিক সার্জারি আছে, লেজার আছে, এগুলোর মাধ্যমে তাকে যদি স্বাভাবিকভাবে আনার ব্যবস্থা করা হয়, কখনো কখনো আমরা বলি যে কসমেটিক যে কেমোফ্লেজ, সেই বিষয়গুলোও কিন্তু সম্ভব অনেক জায়গায়। তো এই জায়গাগুলোকে অবহেলার দৃষ্টিতে না, এই জায়গাগুলোকে পজিটিভলি নেয়ার এবং সে এই বিষয়টাকে অ্যাডপ্ট করে কিভাবে সমাজে এবং যারা নেগেটিভভাবে তাকায় বা বলে তাদেরকে কিভাবে বিষয়টিকে অগ্রাহ্য করে সে ওভারলুক করে কিভাবে এগিয়ে যেতে পারে, এই মানসিক শক্তিটা তাকে আসলে আশপাশ থেকে দিতে হবে। ধন্যবাদ আপু। আমরা একটু আগেই যাচ্ছিলাম যে আপনি বলেছেন যে তাদের মাঝে আসলে আত্মহত্যা প্রবণতা অনেক বেশি দেখা যায়। আপনারা কি করে আসলে তখন কেয়ার গিভারদেরও কি কোনো ট্রেন আপ করা হয় কিনা, বা তখন চিকিৎসক কিভাবে তাদেরকে আসলে বোঝাতে পারে যে এই সময়টাতে কি করে মানসিক সহায়তা তাদেরকে দিতে হয়? আসলে আমাদের পক্ষ থেকে আমরা যতখানি বলার বলি, কিন্তু আমরা খুব মিস করি বা বোঝাতে চাই যেটা, বা আমরা ফিল করি আসলে বার্ন ভিকটিম বা বার্ন সার্ভাইভার একটা অ্যাসোসিয়েশন প্রয়োজন, যারা নিজেদের ভেতরে একটা সাপোর্ট গ্রুপ হিসেবে কাজ করবে। এটা আসলে এতদিনেও বাংলাদেশে হয়ে ওঠেনি বা কেউ এটা নিয়ে ওভাবে কাজ করেনি। সেরকম কিছু হলে ভালো হয়। আর যখনই আমরা আসলে আত্মহত্যার প্রবণতা দেখতে পাই তখনই আসলে আমরা সাইকিয়াট্রিস্টের কাছেই রেফার করি এবং সাইকিয়াট্রিস্ট অনুযায়ী চিকিৎসাটা চলে। পরবর্তীতে তাদেরকে আমরা বলে দেই যে আপনারা যারা কেয়ার গিভার তারাও আপনারা এই চিকিৎসার আওতায় আসবেন এবং এই ধরনের কাউন্সিলরের সাথে, কারণ তার সাথে বিহেভটা কেমন হওয়া উচিত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেয়ার গিভার নিজেদেরও কিন্তু একটা মানসিক চাপ আছে। আপনি জানেন বা আমরা জানি যারা কাউন্সিলর তাদেরও এই যে রেগুলার একটা প্রেশার, নেগেটিভ থট, কথাবার্তা, তাদেরও তো একটা কাউন্সিলিং প্রয়োজন হয়। কেয়ার গিভারের জায়গা কিন্তু অনেক বেশি, যে তারাও হতাশ হয়ে যাচ্ছে এবং হতাশ হলে কিন্তু যে ভিকটিম যাকে ট্রিটমেন্ট দিচ্ছে বা তাকে কেয়ার দিচ্ছে সেও হতাশ হয়ে যায় অনেক বেশি। তো এই জায়গাগুলোতে আমরা আশা করি অদূর ভবিষ্যতে হয়তো একটা বার্ন ভিকটিম বা বার্ন সার্ভাইভার সাপোর্ট গ্রুপ তৈরি হবে। চিকিৎসার যে বিষয়টা, আমরা স্কিনের চিকিৎসা সবসময় মনে করে থাকি যে অনেক বেশি ব্যয়বহুল, অনেকের জন্য এফোর্ডেবিলিটির অনেক ধরনের প্রবলেম দেখা দেয় খুব স্বাভাবিকভাবেই। সেই ক্ষেত্রে আসলে চিকিৎসার ধরন অনুযায়ী এখানের প্রক্রিয়াটা আসলে কেমন হয়ে থাকে ব্যয়ের বিষয়ে? এখন যারা বার্নে আছেন কিংবা বিভিন্ন সরকারি মেডিকেলে আছেন, এই চিকিৎসা তো একেবারেই ফ্রি অফ কস্ট, কিন্তু তারপরেও কেউ ব্যক্তিগত উদ্যোগে যদি নিতে চায় সেই চিকিৎসাও পার্সন টু পার্সন ভ্যারি করবে, কারণ কতখানি বার্ন এরিয়া, কতখানি তার চিকিৎসা লাগবে। তবে আমরা সবসময় সাজেস্ট করি প্রাথমিক যে চিকিৎসাটা, এটা আসলে বাইরে কোনো হসপিটালে বা প্রাইভেটে কিন্তু আসলেই অকল্পনীয় এবং সেই সাপোর্টটা দেওয়াও আসলে অনেক কঠিন। সেই ক্ষেত্রে আমরা সবসময় সাপোর্ট করি যে বা সাজেস্ট করি যে আপনি একটা হসপিটালেই থাকেন এবং সরকারি হসপিটালে হলেই ভালো। একটু জানতে চাইবো যে যারা বার্ন ভিকটিম আছে তারা নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে সারিয়ে তোলার যে একটা প্রক্রিয়া, সেখানে কি কি ধরনের কৌশলগুলো আসলে অবলম্বন করা যায়? খাদ্যাভ্যাসের একটা বিষয় আছে, সেই বিষয়টাও যদি একটু বলেন এবং সর্বশেষ দর্শকদের যদি কিছু বলেন। খাবারটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, কারণ হচ্ছে আমরা সাধারণভাবে কিছু না হলেও সাজেস্ট করি ডিম খাওয়াবেন, মুরগির মাংস বা মাছ, প্রোটিনটা বেশি খাওয়াবেন, ভিটামিন সিটা বেশি খাওয়াবেন। তার মানে কি কার্বোহাইড্রেট খাওয়াবেন না? তা না। যদি বেশি পোড়া হয় আমরা কিন্তু তাদের একটা নিউট্রিশনিস্টের সাপোর্ট নিয়ে তার জন্য একটা ডায়েট প্ল্যান করে দেই এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বেশি বার্ন যারা, তাদের জন্য আমরা এনজি টিউব ফিডিং বা নাকের নলের মাধ্যমে খাওয়ানোর একটা প্রস্তাব দিই এবং সেটা চালু রাখি। এর পরবর্তী সময়েও কিন্তু তার বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস এবং প্রোটিন এটা দীর্ঘ মেয়াদে প্রয়োজন এবং তার যে ক্যাটাবলিক ফেজ এটা পার হওয়ার পরে ওই সময়টাই সে খেতে পারে না, কিন্তু তারপরে সে আস্তে আস্তে খেতে পারে। তো ওই সময়টা এই সাপোর্টটা খুব বেশি দরকার এবং আমরা রোগীর লোকদের বলে থাকি সেটা হচ্ছে যে একবারে বেশি না খেতে পারলে ফ্রিকোয়েন্টলি খাওয়ান। তো সব কিছু মিলে খাবারের বিষয়টা নিউট্রিশনিস্টের কাছ থেকেও নিতে পারে। আমরা জানি একজন বার্ন ভিকটিম তাকে আসলে দীর্ঘ সময় কিন্তু হাসপাতালের বেডে শুয়ে কাটাতে হয় এবং তাদেরকে চিকিৎসা থাকতে হয়। সেক্ষেত্রে আসলে হাসপাতালের পরিবেশটাও কিন্তু অনেক বড় একটা ভূমিকা এবং শিশু কিশোরদের ক্ষেত্রে অনেকটুকু লম্বা সময়, যেহেতু সেখানে কারো টিভির ব্যবস্থা বা অন্যান্য বিনোদনমূলক কোনো ব্যবস্থা আসলে রয়েছে কিনা, বা হলে সেটা কেমন হওয়া উচিত? আসলে তো শিশুদের ওয়ার্ডে প্রয়োজনীয় একটা
খেলার কর্নারের জন্য প্রয়োজন, কিন্তু কোন হসপিটালে মানে ইনস্টিটিউটে যেমন তাও অনেক বড় বড় এরিয়া আছে, বাচ্চারা বেডে থাকে, কিন্তু ঢাকা মেডিকেল বা অন্য যে মেডিকেলগুলো সেখানেও এত জায়গা আসলে নেই, বা এটা নিয়ে কেউ যে ওভাবে কাজ করবে আলাদাভাবে শিশুদের জন্য সেভাবেও নেই। তবে একটা ব্লেসিং যেটা হচ্ছে যে শিশুরা এখন মানে সবার কাছে স্মার্ট টিভি আছে, স্মার্ট মোবাইল আছে, সেটা দিয়ে ওভাবে অভ্যস্ত হচ্ছে। কিন্তু তারপরেও একটা প্লে জোন রাখা যেতে পারে, বা আরো কিছু তাদেরকে খেলানোর জন্য নার্সের সংকট যদি না থাকতো, কোনো একটা নার্স ট্রেইনড আপ যে কিনা, যেটা আমরা আসলে সিঙ্গাপুরে দেখেছি কিংবা চায়নায় দেখেছি, যে ওদের ওয়ার্ডগুলো দেখে মনে হয় না যে এটা হসপিটাল একদম, সেরকম পরিবেশটাই আসলে পরিবেশটা বা টিভিতে একটা কার্টুন চললো সেই বিষয়টাও একটা রেগুলার বেসিসে একটা বড় টেলিভিশনে কন্টিনিউয়াস তাদেরকে ইন্সপায়ার করার জন্য কার্টুন, ড্যান্স বা এই ধরনের বিষয়গুলোকে ইনভলভ করার জন্য তাদের খেলাধুলার ব্যবস্থা করা গেলে অবশ্যই অনেক আউটকাম অনেক ভালো হবে। অনেক ধন্যবাদ আপু। আমরা যেই বিষয়টা নিয়ে আসলে কথা বলেছি, এখানে শারীরিক মানসিক অনেক বিষয় ওতপ্রোতভাবে জড়িত এবং সবার একসাথে সমন্বিতভাবে কাজ করার সুযোগ আছে, এবং আশা করছি আমরা সেই বিষয়ে আরো অনেক বেশি আন্তরিকভাবে সচেষ্ট হব। খুব ভালো থাকবেন আপু, ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য। অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের এই আলোচনা থেকে আশা করি আরো অনেক কিছু মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ চেষ্টা করবে এর থেকে আরো ভালো কিছু করা যায় কিনা, এই আশাবাদ আমিও ব্যক্ত করছি। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। দর্শক, বার্ন যতটা অল্প ক্ষত বা বেশি ক্ষতই হোক না কেন, আমাদের দরকার শারীরিক মানসিকভাবে একটা প্রস্তুতি, এবং সেই ক্ষেত্রে যিনি বার্ন ভিকটিম তার নিজের মানসিক প্রস্তুতি যেমন ইম্পর্টেন্ট, সেই সাথে দরকার পরিবারের সাপোর্ট এবং কেয়ার গিভারদেরও একটা সুন্দর মানসিক সুস্থতার জায়গা। আমরা এই বিষয় নিয়ে আশা করছি আরও অনেক বেশি সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করতে পারবো, এবং সরকারও এই ক্ষেত্রে আন্তরিক হবেন, এবং আমরা আমাদের যার যার জায়গা থেকে আরেকটু সচেতন হব, আরেকটু সহায়ক ভূমিকা পালন করব। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।